মনে পড়ে অনেক কথা, এখানে গল্প নয়, সত্য ঘটনা বলা হয়। আজকের গল্পটি খুবই হৃদয় বিদারক। একজন কিশোর আর কিশোরীর গল্প। আমাদের চারপাশে এমন অনেক গল্প থাকে যা আমরা কাউকে বলতে পারি না। আজকের গল্পটি আকাশ আর প্রীতির এক গভীর বন্ধুত্ব, যা মৃত্যুর পর রূপ নিয়েছিল এক ভয়ঙ্কর মায়ার। ছেলেটির আর মেয়েটির বয়স যখন ওই 16 বছর, তখন তাদেরই কোনো এক ইনস্টিটিউটের পিকনিকে গিয়ে তাদের মধ্যে বন্ধুত্ব হয়। তাদের বন্ধুত্ব এতটাই গভীর হয় যে রাত্রে ঘুমোতে যাওয়ার পর্যন্ত তারা দুজন দুজনকে এক মুহূর্ত ছেড়ে থাকতো না। এমনকি তারা দুজনেই তাদের টিউশন করতে যাওয়ার মাস্টারটা একসঙ্গে করে নিয়েছিল, যাতে তারা একসঙ্গে স্কুলে যাওয়া থেকে শুরু করে আসা পর্যন্ত এবং মাস্টারের কাছে পড়তে যাওয়া পর্যন্ত একই সঙ্গে পড়তে পারে। এছাড়া যে সময়টুকু বাড়িতে থাকতো সেই সময়টুকু ফোনে একে অপরের সঙ্গে ব্যস্ত থাকতো। পুরো ব্যাপারটাই চলছিল অতি গোপন। তাদের এই মেলামেশা এতটাই গভীর থেকে গভীরে পৌঁছেছিল যে তারা এবার স্কুল পালিয়ে ঘুরতে যাওয়া, সিনেমায় যাওয়া ইত্যাদি শুরু করে দেয়। আজকের গল্পটি সাধারণ কোনো প্রেম বা বিরহের গল্প নয়, এটি এমন এক বন্ধুত্বের গল্প যা মৃত্যুর সীমানাকেও হার মানিয়েছিল। বন্ধুত্বই বলো বা ভালোবাসাই বলো, দিন দিন তা বাড়তে শুরু করে। 2 বছর বেশ ভালোই কেটেছিল জানো তাদের, কিন্তু উচ্চ মাধ্যমিক পাশ করার পর দুজন দুজনের পছন্দ অনুযায়ী সাবজেক্ট নিয়ে তারা আলাদা আলাদা কলেজে ভর্তি হয়। তাদের টিউশন পড়তে যাওয়ার প্রফেসরও আলাদা আলাদা হয়ে যায়, আর সেই কারণেই তারা দুজন একে অপরের থেকে একটু আলাদা হয়ে পড়ে। যেভাবে সাথে ও পাশে পেত সেটাও কমতে শুরু করে। তবুও ছেলেটি সময় পেলে ছুটে যেত তার প্রীতির কাছে। প্রীতি ছাড়া তার জীবনে আর কোনো বন্ধু ছিল না বললেই হয়। আর যে কটাও বা ছিল সে কটা তেমন গুরুত্বপূর্ণ সেরকম কেউ না। এই কারণে তাকে অনেক সময় কটু কথাও শুনতে হয়েছিল। কারণ আকাশ যেটুকু সময় পেত পড়াশুনোর বাইরে সে ছুটে যেত তার প্রীতির কাছে। তার বন্ধুদেরকে দেওয়ার সময় কোথায় তার কাছে? তো যাই হোক, দুজনের দুটি আলাদা আলাদা কলেজ, আলাদা আলাদা প্রফেসর, টিউশন, দুটি সম্পর্কের মাঝখানে যেন একটা রেখা টেনে দিয়েছিল কেউ। এর জন্য অবশ্য মেয়েটির মধ্যে তেমন কোনো প্রভাব পড়তে দেখা যায়নি, কিন্তু ছেলেটির মধ্যে এক অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করা যায়। ছেলেটি যেন কোনোভাবেই তার প্রীতিকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না, পড়াশোনাতেও মন বসাতে পারে না। নিজের কলেজে না গিয়ে সে প্রীতির কলেজের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে। কখন প্রীতি কলেজ থেকে বেরোবে আর তার সঙ্গে গল্প করতে করতে সে বাড়ি ফিরে। এইভাবে বেশ কিছুদিন কেটে যায়, কিন্তু আকাশ লক্ষ্য করে যে প্রীতির মধ্যে কেমন যেন একটা গা ছাড়া ভাব। যখনই আকাশ যায় তার কলেজের সামনে, প্রীতি কোনো না কোনো বাহানা দিয়ে আগেই চলে আসে, তার সঙ্গে আর আসতে চায় না এবং একটা বিরক্তি ভাবও দেখায়। তাকে জিজ্ঞেস করে, আকাশ তুমি কেন প্রতিদিন আসো? আমার ভালো লাগে না, কলেজ থেকে বেরিয়ে আমার অনেক কাজ থাকে, এভাবে তোমার সঙ্গে গেলে আমার কি করে চলবে, আমার টিউশন পড়া থাকে। এইভাবে নানা অজুহাত দিতে থাকে। তো প্রথমটা আকাশ হয়তো অতটা বুঝতে পারেনি, কিন্তু আস্তে আস্তে আকাশের যে মনে হয়নি এমনটি নয়। সে বুঝতে পারে যে হ্যাঁ, এবার হয়তো প্রীতি তাকে একটু অ্যাভয়েড করেই চলছে, কিন্তু সেটাও সে কিছু মনে করেনি। কেন, হয়তো কোনো কারণ হবে, পড়াশোনার চাপ, এখন তো সে অনেক উঁচু ক্লাসে পড়ছে, এই ভেবে সে ব্যাপারটিকে আর কিছু মনে করত। তারপর সে লক্ষ্য করলো বাড়িতে গিয়ে যখন সে প্রীতিকে ফোন করত, প্রীতি কিন্তু ফোনটা ধরতো না। 10 বার ফোন করার পর একবার রিসিভ করলো, ফোনের উল্টো দিক থেকে প্রীতির গলায় একটা বিরক্তির কণ্ঠস্বর ভেসে আসতো। এখন কেন ফোন করেছো? তুমি জানো না এখন আমি পড়াশোনার সময়? একদিন আকাশ কাউকে কিছু না বলে প্রীতির কলেজের সামনে গিয়ে দোকানে দাঁড়িয়ে। প্রীতির কলেজ ছুটি হয় এবং আকাশ দেখে প্রীতি অন্য সব বন্ধুদের সঙ্গে খুব হাসতে হাসতে আনন্দ করতে করতে কলেজ থেকে বেরিয়ে যায়। এবং সেদিন কিন্তু সে বাড়ির দিকে যায়,
সে সেই বন্ধু বান্ধবদের সঙ্গে গেছিল কলেজের পাশেই থাকা একটা রেস্টুরেন্টে। সেখানে বসে খুব আনন্দ করে, হই হুল্লোড় করে, খাওয়া দাওয়া করে। তারপর সে বাড়িও চলে যায়। ঠিক সেই মুহূর্তে আকাশ কিন্তু তাকে ফোন করে, কিন্তু ফোনটা প্রীতি রিসিভ করে না। রাত্রিবেলায় যখন আবার আকাশ তাকে ফোন করেছিল এবং জানতে চাইল যে প্রীতি, তোমাকে আজকে এতবার ফোন করলাম কলেজ থেকে বেরোনোর সময়, তুমি ফোনটা রিসিভ করলে না কেন? তখন প্রীতি উত্তর দেয়, আজকে আমার শরীরটা ভালো ছিল না, আমি আজকে কলেজ যাই। তো যাই হোক, আকাশের মনটা ভেঙে গেছিল, কিন্তু তবুও সেদিন আকাশ প্রীতিকে কিছু বুঝতে দেয়। সেদিন প্রীতির কলেজের সামনে আকাশকে গোপনে দাঁড়িয়ে থাকতে দেখে প্রীতির কলেজেরই একটি ছেলে আকাশকে ডেকে বলেছিল, তুমি কার জন্য দাঁড়িয়ে আছো? প্রীতির জন্য? প্রীতির তো অন্য বয়ফ্রেন্ড আছে, তুমি আর এখানে এসো না শুধু শুধু, ও তোমাকে আর ভালোবাসে। এই কথা আকাশ মেনে নিতে পারেনি। সে অসুস্থ হয়ে পড়ে। আকাশকে সাইকোলজিস্ট দেখাতে হয়। সে শুধু তার বাড়ির লোককে আর তার বন্ধুদেরকে একটাই কথা বলে, প্রীতি যে বলেছিল আমাকে ছেড়ে সে কখনো যাবে না। হঠাৎ করে প্রীতির এই পরিবর্তন এবং চলে যাওয়া আকাশকে ছেড়ে আকাশ একদম পাগলের মতন হয়ে গেছিল। সে সারা রাত প্রীতির পুরনো ভয়েস রেকর্ডগুলো শুনত। রাত তখন 2টো হবে, বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। ঘরের কোণে একটা পুরনো স্টাডি, সেখানে একটা স্মার্টফোন। সেদিন আকাশ আর নিজেকে স্থির রাখতে পারেনি। সে ফোনটা হাতে তুলে নেয় আর কল করে প্রীতিকে। আকাশ কিছু যেন বলতে চাইছিল তার প্রীতিকে, কিন্তু দুর্ভাগ্যবশত সেদিন প্রীতি ফোনটা রিসিভ করে। আকাশ ফোনটা নিয়ে ছুটতে ছাদের উপর চলে যায়। কালবৈশাখী রাত, সব কিছু উলট পালট হয়ে যাচ্ছে। প্রচণ্ড ঝড় ওঠে, কারেন্টটাও চলে যায়। তারপরে এক অদ্ভুত বিকট শব্দ, আর সেই শব্দের পর সব কিছু স্তব্ধ হয়ে যায়। বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা যায় আকাশ। পরের দিন সকাল আকাশের শেষকৃত্য করা হয়। কিন্তু কিছুদিন যেতে না যেতে আকাশের বাড়ির লোকজন, পাড়া প্রতিবেশী এবং প্রীতি লক্ষ্য করে যে কীরকম যেন এক সব প্যারানর্মাল অ্যাক্টিভিটি তাদের সঙ্গে ঘটতে শুরু করেছে। মানুষ হয়তো ভুলে যায় যে মৃত মানুষের ডাক কখনো ভালো হয় না। মায়া যখন সীমানা ছাড়িয়ে যায়, তখন জীবিত আর মৃতদের পৃথিবী মিলেমিশে একাকার হয়ে যায়। প্রীতি সেদিন রাত্রিবেলায় পড়ছে, তখন রাত অনেক। হঠাৎ করে প্রীতির ফোনটা জ্বলে ওঠে। প্রীতির ফোনটা ধরে, কিন্তু কানে দিতেই টি শব্দ করে ফোনটা কেটে যায়। বিষয়টা বারবার হতে থাকে। বারবার ফোনটা প্রীতি রিসিভ করে। সে একই উল্টো দিক থেকে টি করে শব্দ করে, তারপর ফোনটা কেটে যায়। অবশেষে প্রীতি ফোনটাকে সুইচ অফ করে আর পাশে রেখে ঘুমোতে যাওয়ার আগে একবার আয়নার সামনে যায় নিজেকে একবার দেখে নেওয়ার জন্য। হঠাৎ প্রীতি আয়নার মধ্যে দেখতে পায় আবছা ভেসে ওঠে সেই আকাশের ফ্যাকাশে মুখ, তার গায়ে পোড়া পোড়া চামড়া। সে যেন হাত বাড়িয়ে তাকে ডাকছে, আমি আসছি প্রীতি। ভালোবাসা মানে তো শুধু মুক্তি নয়, ভালোবাসা মানে একসাথে আটকে থাকা। আমি যেমন একা মরতে পারিনি, তোমাকেও একা থাকতে দেব। ঠিক সেই সময় ঘরের বাতিগুলি দপদপ করে জ্বলতে শুরু করে আর নিভতে শুরু করে। প্রীতি প্রচণ্ড ভয় পেয়ে যায়। সে ছুটতে বেরিয়ে যায় তার ঘর থেকে এবং চিৎকার করে ডাকে সবাইকে, চিৎকার করে ডাকে তার পাড়া প্রতিবেশীদের, তার বাড়ির লোকজনদের। সবাই ছুটে আসে একসঙ্গে। তখন প্রীতি এতক্ষণ তার সঙ্গে যা যা ঘটনাগুলো হয়েছে সে সবাইকে খুলে বলে, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করতে পারেনি, বিশ্বাস করেও নি। তারা সবাই তাকে একটা কথাই বলে, এত রাত জেগে পড়াশোনা করিস, এসব তোর মনের ভুল। আর এত ভালো বন্ধু ছিল তো তোর আকাশ, ওটাই হয়তো তোর মাথার মধ্যে ঘুরেছে, আর সেই জন্যই এইসব উল্টোপাল্টা ভাবনা তুই ভেবে নিজেই ভয় পাচ্ছিস। চল ঘুমিয়ে পড়, এইসব ভূত টুত বলে পৃথিবীতে কিছু হয় না, সবটাই আমাদের মনের ভুল। যা জল খা, মুখে চোখে জল দিয়ে তারপর ঘুমিয়ে পড়।
মানুষ বলে মৃত্যুর পর সব সম্পর্কে নাকি শেষ হয়ে যায়, কিন্তু কিছু মায়া এতটাই গভীর যে তারা কবর থেকেও ফিরে আসে। এইভাবে প্রতিদিনই কিছু না কিছু প্রীতির সঙ্গে হতেই থাকে। সেদিনের পর থেকে প্রীতি যখনই ঘুমোতে যেত তার মাকে সঙ্গে নিয়ে ঘুমোতে যেত। কিন্তু একদিন তার মা কোনো কারণে হয়তো কোথাও বেড়াতে গেছিল, তাই সেদিন প্রীতিকে রাত্রে একাই ঘুমোতে হয়। প্রীতি যথারীতি প্রতিদিনের মতন সেই দিনও ঘুমিয়ে পড়ে এবং হঠাৎ করে প্রীতি মাঝরাত্রে চমকে উঠে বসে এক ভয়ঙ্কর স্বপ্ন দেখে। সে প্রচণ্ড পরিমাণে ঘামতে শুরু করে এবং তার মাথার কাছে জানলাটা দিকে যখন তার চোখ যায়, সেই জানলাটা দিয়ে প্রীতিদের বাড়ি আসার সেই অন্ধকার সরু গলিটা দেখা যেত। সে দেখে ওই গলিটার মধ্যে আকাশ তার দিকে হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে এবং ইশারা করে তাকে ডাকছে। তার ফ্যাকাশে চেহারা, দুটো চোখ যেন গর্তে ঢুকে গেছে। সে হাসছে। সেই হাসি দেখে রক্ত হিম হয়ে যায় প্রীতি। তার কানে ভেসে আসে ফিস ফিস করে শব্দ। সে যেন বলছে, তুমি বলেছিলে না কখনো ছেড়ে যাবে না আমায়, আমি ফিরে এসেছি, এসো আমার সঙ্গে এসো। এদিকে নতুন বয়ফ্রেন্ডের সঙ্গে প্রীতির বিয়ে ঠিক হয়ে যায়। প্রীতির বিয়ের সাজ রব, কিন্তু প্রীতি লক্ষ্য করে যত বিয়ের দিন এগিয়ে আসছে তার সেই হাড় হিম করা স্বপ্ন ও আকাশের ছায়াশরীর যেন তাকে আষ্টে পিষ্টে বেঁধে ফেলছে। কিন্তু তার কথা কেউ বিশ্বাস করছে না। সবাই তাকে এগুলো দুঃস্বপ্ন ভেবে ভুলে যেতে বলছে। তো যাই হোক, এবার প্রীতি মনকে শক্ত করে ও সাহস অর্জন করে এবং নিজেকে বোঝায় এবং স্বাভাবিক জীবনে ফিরে আসার চেষ্টা করে। এর কিছুদিন পর প্রীতি ও তার নতুন বয়ফ্রেন্ড প্রি ওয়েডিং শ্যুট করতে এক গ্রামে যায়। গ্রামটি ছিল প্রাকৃতিক সৌন্দর্যে অতুলনীয়। শুটিং চলাকালীন প্রীতি লক্ষ্য করে তার ফোনটা হঠাৎ করেই জ্বলে জ্বলে উঠছে। বিষয়টা অন্য সবাই গুরুত্ব না দিলেও প্রীতির মনে যে ভয়ের দাগ কাটেনি তা বলা ভুল হবে। সেদিন শুটিং সারতে সারতে বেশ রাত হয়ে যায়, তাই প্রীতির বয়ফ্রেন্ড প্রীতিকে মেন রোডে নামিয়ে দিয়ে বাড়ি চলে যায়। কারণ প্রীতি নিজেই বলে যে না না, তোমাকে আর গলির মধ্যে আসার দরকার নেই, আমি এইটুকুনি পথ একাই চলে যেতে পারবো। অগত্যা তার বয়ফ্রেন্ডকে বাড়ি চলে যেতেই হয়। রাত বাড়তে থাকে, কিন্তু প্রীতি আর বাড়ি ফেরে না। আর একটা বিষয়, মেন রোড থেকে প্রীতির বাড়ি প্রায় হাঁটা পথ 5-7 মিনিট। তারপর সরু গলি, রাস্তার দুপাশে গাছপালা। অনেক রাত হয়ে গেছে বলে প্রীতির বাড়ির লোকজন তাদের হবু জামাইকে ফোন করে, কিন্তু সে জানায় সে অনেকক্ষণ আগে সে প্রীতিকে মেন রোডে নামিয়ে দিয়ে বাড়ি চলে এসেছে। সে বাড়ি পর্যন্ত পৌঁছাতে চেয়েছিল, কিন্তু প্রীতি আপত্তি করে যে না না, এইটুকুনি পথ আর তোমার আসার দরকার নেই। এই শুনে বাড়ির লোক খুব চিন্তায় পড়ে যায় এবং সবাই মিলে প্রীতিকে খুঁজতে বেরোয়। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর হঠাৎ দেখা যায় যে অন্ধকার গলির পাশে একটি ঝোপের মধ্যে প্রীতির ফোনটা জ্বলছে নিচ্ছে এই অবস্থায় পড়ে আছে। তার ফোনের স্ক্রিনটা সম্পূর্ণরূপে চিট ধরে গেছে এবং ওই জ্বলা আর নেভার মাঝখানে একটি মেসেজ শো করছে। সবাই তাড়াতাড়ি করে ফোনটিকে তুলে নেয় এবং সেই মেসেজটিকে ভালো করে দেখে তার মধ্যে লেখা আছে বড় বড় অক্ষরে, একসাথে চিরকাল। সেদিনের পর থেকে আর কেউ কখনো প্রীতির খোঁজ পায়নি। সেদিনের পর থেকে সম্পূর্ণরূপে প্রীতি নিরুদ্দেশ। সেদিনের পর থেকে প্রীতির নিখোঁজ হয়ে যাওয়ার রহস্য আজ পর্যন্ত রহস্য হয়েই থেকে গেছে। এর সুরাহা দিতে না পেরেছে বিজ্ঞান, আর না পেরেছে সেই সমকালীন সময়ের আইন ব্যবস্থা। কি গো বন্ধুরা, আমার এই গল্পগুলো তোমাদের কেমন লাগছে একটা কমেন্ট করে জানিও। আজ তাহলে এই পর্যন্তই। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে
পরের এপিসোডে অন্য এক গল্প নিয়ে। টাটা।